নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা, কৃষি ও পশুপালন সম্পর্কে আপনার জ্ঞান আরও সমৃদ্ধ করার জন্য আজকের এই নতুন পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি যে সঠিকভাবে শূকর পালন করলে ভালো আর্থিক লাভালাভ পাওয়া যায়, কিন্তু যদি সেটা আমি ভালো করিয়া বৈজ্ঞানিক পদ্ধতিতে না করি তাহলে কিন্তু বিভিন্ন রোগের আক্রমণ হতে পারে, আরও খামারিদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই আজকের পর্বে আমরা আলোচনা করব শূকরের প্রধান বাহ্যিক পরজীবী, তাদের লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধের উপায় নিয়ে। তো আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিজয় ছেত্রী স্যার, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট অ্যানিম্যাল সায়েন্স, ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দি। স্যার, আজকের অনুষ্ঠানকে আপনাকে স্বাগত জানাইছে। স্যার, আলোচনার শুরুতেই যদি আমরা বলতে চাই যে শূকরের প্রধান বাহ্যিক পরজীবীগুলা কি কি? এই প্রধান বাহ্যিক মানে শূকরের যেগুলো আছে, এটা তিনটা ধরনের মুখ্য আছে। এটা আছে সার্কোপটিক মেন্স, হক লাইস মানে জু বা ফ্লাইস মানে মাখি। এই তিনটা প্রথম মানে এক্সটার্নাল প্যারাসাইট বা বাইরের চামড়া রোগ বা কৃমি, এইগুলো মেইন তিনটা আছে এই যেগুলো আছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। এই যে পরজীবীগুলো যে আপনি বললেন, তো এগুলো আসলে কি এবং কিভাবে শূকরের ক্ষতি করতে পারে, আর যদি একটু একটু করে আপনি বলেন তো একটু বোঝা সহজ হইতো। প্রথম আমি স্টার্ট করতে চাই কি সার্কোপটিক মেন্স নিয়ে। সার্কোপটিক মেন্সটা কি করে মানে চামড়া ভিতরে ঢুকিয়া ওখানে মানে ডিমটা দিয়া, এই ডিমগুলো থাকে বাচ্চাটা বের হইয়া, এই বাচ্চাগুলো কি করে মানে আপনার শূকরের মানে রক্তটা খাইয়া, তাদের মানে রক্তটা খাইয়া চামড়াটা মানে খুজলি বা এরকম ধরনের মানে তাদের সিমটমসটা দেখা যায়। আচ্ছা স্যার, এই যে পরজীবীগুলো আছে এগুলা কি একটু শূকর থেকে অন্য একটা শূকরে ট্রান্সফারেবল হয়, মানে সংক্রামক হয়? আর এই যে সার্কোপটিক মেন্স বললেন আপনার, এটা হইলে কি কি লক্ষণ দেখা যায়? মানে সার্কোপটিক মেন্স যেগুলো আছে এটি মেইনলি মানে তারের মানে চামড়া দিকে মানে নষ্ট করে। তারের একটা যোনটা শরীর মানে আপনাদের লক্ষণটা দেখা যায় বা এই ইনফেকশনটা হয়ে যায়, তারপরে কি হইব অন্য ভালো আপনার শূকরের স্প্রেড করতে পারে, ওর তারেরও লাগতে পারে, এরকম করিয়া মানে স্প্রেড করতে পারে। তো এইগুলো যোনগুলো সার্কোপটিক মেন্স ইনফেক্টেড পিক বা শূকর আছে, তারের আমি আলাদা করিয়া রাখতে লাগে। তার দেখা যায় কি তারের শুরু হইতে পারে আপনার মাথা থাকে গিয়া কানের হইতে পারে, আর অন্য ধরনের আপনার শরীরের ভিতরে হইয়া একদম লাস্ট পর্যন্ত আপনাদের এই লক্ষণটা দেখা যাইতে পারে। এখানে কি হইব, লক্ষণটা যখন দেখা যাইব পারে এই চামড়াগুলো আপনাদের লাল এরকম হইয়া খুজলি বা তারের রুমগুলো পড়তে পারে। আর তারের কি করব ওয়ালের জন্য বা তারের শরীরটা মানে একদম রাডাইয়া মানে তারের খুজলিটা এই ধরনের তারের এই করতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, শূকরের আরও যদি অন্য কিছু পরজীবী আছে এটা সম্পর্কে আপনি একটু বলুন। অন্য আছে হক লাইস। প্রথমে আমি কইয়া দিছে তিনটা। এখানে আছে একটা হক লাইস মানে উকুন বা জুও কইতে পারে। এটা বড় জু বা উকুন, তারের মানে রক্ত খাইয়া মানে তারের রক্তটা খাইয়া এই তারের কি করতে পারে 8 থেকে 12 মিনিট তারের লগাতার রক্তটা চাপ করিয়া খাইতে পারে। তারের এক জায়গা প্রচুর এই উকুনগুলো এক জায়গা থাকতে পারে। বিশেষ করিয়া আপনার কানের চাপ হইতে পারে, ঘাটি হইতে পারে, বা পায়ের ভিতর দিকে তারের একটা বেশি করিয়া একজুটে থাকতে পারে।
ধন্যবাদ স্যার। স্যার আপনি উকুনের কথা বলছেন, তো এই উকুন কিভাবে বংশ বিস্তার করে এবং তার লাইফ সাইকেল মানে আপনার জীবন চক্র সম্পর্কে একটু বলুন। তারের এই যোন উকুন আছে তারের মানে 3 থেকে 6 ডিম একদিনে দিতে পারে ও 25 দিন তার ডিম দিতে পারে। তার ডিম দেওয়ার মেইন জায়গাটা আছে আপনাদের এই কানের আশেপাশে। তার ডিমগুলো 12 থেকে 14 দিন পরে মানে বাচ্চাটা বের হইতে পারে। এটা কই আমার সাইন্টিফিক্যালি নিম। তারের মানে 2 দিন রক্তটা খাইয়া তারপরে তার অ্যাডাল্ট বা উকুনটা বের হইতে পারে। স্যার এগুলা ছাড়াও কি আরো অন্য কিছু পরজীবী রয়েছে? আছে অন্য পরজীবী কইতে হইলে আপনার মাখি হইতে পারে, মশা হইতে পারে বা মস্কিটো। এইগুলো অন্য ধরনের জাতির মাখিও আছে আর মশাও আছে। এইগুলো মানে তাদের রক্তচাপ করতে পারে। আচ্ছা ধন্যবাদ স্যার। স্যার এখন আপনি একটু বলুন, এই যে পরজীবীগুলো আছে এগুলা কিভাবে শুকুরের শরীরে শনাক্ত করা যায় বা রোগ নির্ণয় করা যায়? বিশেষ করে সার্কোপটিক মেন্স যেটা আছে এটা আমি ডায়াগনোজ করতে পারে কি যেরকম স্ক্রিন স্ক্রেপিং বা চামড়া থাকে একটা স্যাম্পলটা নিয়া তারের মানে মাইক্রোস্কোপ দিয়া দেখিয়া এরকম করিয়া আমি ডায়াগনোজ করতে পারে। বা জু বা উকুন বা মাখি এরকম যদি হয় তো তারের মানে দেখিয়া মানে আমি ডায়াগনোজ করতে পারবো। স্যার যতটুকু আমরা আলোচনা হয়েছে এটা আমরা বুঝছি যে এগুলা পরজীবীর জন্য শুকুরের যেগুলো খামারিদের আছে তারা যথেষ্ট আর্থিক মানে ক্ষতি হতে পারে। এই পরজীবীগুলোর চিকিৎসা ও নিয়ন্ত্রণ কিভাবে করা যায় একটু বলুন। এই পরজীবীগুলো আমি চিকিৎসা প্রথম আমি দেখতে লাগবো কি যদি তার ইনফেকশন হয়েছে পরজীবী দিয়া তো আমি ট্রিটমেন্ট করতে লাগবো। এটা আমি প্রথম ভেটেরিনারিয়ান সঙ্গে আলাপ করিয়া তার প্রেসক্রিপশনটা নিয়ে আমি এই ট্রিটমেন্টটা করতে লাগবো। মেইন ট্রিটমেন্টটা আছে আইভারমেকটিন বা এইগুলো সাবকিউটেনাস বা চামড়ার নিচে দিয়া তারের ট্রিটমেন্টটা করতে লাগবো। তারপরে কি করতে লাগবো আমার খামারগুলো আমি ক্লিনলিনেস বা সাফ সাফাইটা মেনটেন করতে লাগবো। এই মেনটেন করিয়া যদি আমি রাখে তো এই রোগগুলো না আসবার চান্সটা বেশি থাকবো। তারপরে আমার যেগুলো আমি বাইরে থাকে আমি নতুনগুলো জানোয়ার বা পিকগুলো আনতে চাই তো তাদের ভালো করে আমি এক্সামিন করতে লাগবো কিছু রোগ টোগ আছে না নাই। তারপরে আনার পরে কি করতে লাগবো তাদের কোয়ারেন্টাইন মানে আলাদা করিয়া রাখতে লাগবো কমসে কম 1 সপ্তাহ। তারপরে যদি লক্ষণটা আয় না তো আমি অন্য জানোয়ার সঙ্গে রাখতে পারবো। আর আমি আমার খামারগুলো টাইম টু টাইম আমি ডিসইনফেকশনটা করতে লাগবো মানে ক্লোরিন বা ব্লিচিং বা মরা চুন যেগুলো আছে পাউডার চুন যেগুলো আছে এই দিয়ে আমি খামারটা ডিসইনফেকশন করতে পারবো। আর যেগুলো আমি বাইরে থেকে মানুষ ঢুকতে হয় তাদেরও ডিসইনফেকশন করিয়া আমার খামারে ঢুকতে দিতে চাই। আজকের আলোচনা থেকে আমরা এটা আশা করি যে আমরা দর্শক ও শ্রোতারা শুকুর কী রকম বৈজ্ঞানিকভাবে পালন করতে লাগে এবং শুকুরের বাহ্যিক পরজীবী কী রকম নিয়ন্ত্রণ করতে লাগে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারছেন। আবার দেখা হবে নতুন একটা এপিসোড লয়ে। ততদিন পর্যন্ত আপনার শুকুরগুলা যত্ন রাখুন, ভালো রাখুন আর শুকুরের স্বাস্থ্য সুরক্ষা রাখুন। ধন্যবাদ। ধন্যবাদ।